প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দিন আহমেদ জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই। সকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সিদ্ধান্ত জানান। এ সময় সিএসি হুঁশিয়ারি জানিয়ে বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থেকে থাকে, আমাদের ক্লিয়ার ইনস্ট্রাকশনস আছে যে কাউকে ছাড় দেওয়া হবে না, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কাজেই আমি আবারও আপনাদের মাধ্যমে সকলের প্রতি অনুরোধ জানাবো যে তারা যেন সকলেই যেন আচরণবিধি মেনে চলেন এবং আচরণবিধি মেনে চলে আমাদেরকে সহায়তা করেন। এদিকে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনের প্রার্থীরা তত ব্যস্ত সময় পার করছেন। পুরো নারায়ণগঞ্জ জুড়ে এখন নির্বাচনের হাওয়া। ভোটারদের মন জয় করতে নানা প্রতিশ্রুতি নিয়ে বিভিন্ন এলাকায় ভোট চাইতে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াতের পক্ষে কেন্দ্রীয় নেতারা প্রচারণায় অংশ নিচ্ছেন। আজ বিএনপি প্রার্থীর সঙ্গে প্রচারণায় নেমেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভি অভিযোগ করেছেন, কিছু গণমাধ্যম ভুয়া সংবাদ প্রচার করে ভোটারদের মধ্যে গুজব ছড়ানোর চেষ্টা করছেন। আর বিএনপির প্রার্থী সাখাওয়াত বললেন, তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। নির্বাচনে আমরা অংশগ্রহণ করে জনগণের কাছে যাব এবং এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হয় তার উপরে নির্ভর করবে বাংলাদেশের ভবিষ্যৎ, ভারতের নির্বাচনের ভবিষ্যৎ। ঐক্যবদ্ধ অবস্থানের ফলে অবশ্যই বাংলাদেশের জনগণ বিজয়ী হবে এবং আগামী দিনগুলোতে অবশ্যই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, আমরা জেনেছি যে ঢাকা থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা নারায়ণগঞ্জে গেছেন নির্বাচনী প্রচারণায় অংশ নিতে, এবং গতকাল শামীম ওসমান যে আইভির সমর্থনে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে তার নেতাকর্মীদের তিনি নির্দেশ দিয়েছেন যেন আইভির সমর্থনে কাজ করেন। তো এই বিষয়ে আপনি এখন নির্বাচনী মাঠে এর কতখানি সত্যতা বা কতখানি প্রভাব লক্ষ্য করছেন আমাদের জানাবেন। যে মৃত নারায়ণগঞ্জের এখন নির্বাচনে জোয়ার বইছে, নির্বাচনের জ্বরও বলতে পারেন। আমরা দেখেছি যে পুরো নারায়ণগঞ্জ নির্বাচনী যে এলাকা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পুরো নির্বাচনী এলাকার আশপাশ মানে বড় বড় সব প্রধান সড়ক থেকে অলিগলি সব সড়কে আমরা দেখেছি যে নির্বাচনের পোস্টার ঝুলতে দেখেছি। আমরা দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে শহরের আশপাশে নির্বাচনী হাওয়া বইছে এবং নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও এসেছেন। আমরা দেখেছি যে বিএনপির কেন্দ্রীয় নেতারাও ঢাকা কেন্দ্র থেকে এসেছেন নারায়ণগঞ্জে নির্বাচনী প্রচারণা চালানোর জন্য। প্রার্থীরাও আসলে ব্যস্ত সময় কাটাচ্ছেন, সকাল থেকে রাত অবধি নির্বাচনী প্রচারণার জন্য। তারা ভোটারদের দ্বারা দ্বারা গিয়ে ভোট চাইছেন নির্বাচনের ভোটারদের কাছে। আপনি জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে সবসময় একটা উত্তেজনা বিরাজ করে নারায়ণগঞ্জ, এমনিতেই নানা সময় আলোচিত সমালোচিত ছিল। তারপরে এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ উত্তাপ আমরা দেখতে পেয়েছি। আপনি জানেন যে নির্বাচনী বিধিমালায় সংসদ সদস্য, মন্ত্রী এবং সরকারি সুযোগ সুবিধা সম্পন্নকারী লোকজন নির্বাচনে অংশ নিতে পারে না, যার কারণে আওয়ামী লীগের আসলে বড় নেতারা আসতে পারছেন না। তবে সেই সুযোগটা নিচ্ছেন বিএনপি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ একটি প্রতিনিধি দল এসেছিলেন এই নির্বাচনে গণসংযোগ করার জন্য। আমরা দেখেছি সকাল থেকে তারা গণসংযোগ করেছেন। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় বিএনপি এবং আওয়ামী লীগের যে কেন্দ্রীয় নেতারা এসেছেন তারা গণসংযোগ করেছেন এবং সাবেক ফুটবলারদের একটি প্রতিনিধি দল এসেছেন আইবির পক্ষে গণসংযোগ করার জন্য। আমরা এটা দেখেছি। তবে সবকিছু মিলিয়ে আমরা দেখেছি এখন পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে বড় ধরনের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। দু একটি বিচ্ছিন্ন অভিযোগ রয়েছে দুইজন প্রার্থী রিটার্নিং অফিসারের কাছে কিছু অভিযোগপত্র দাখিল করেছেন। তবে দুই প্রার্থীর একটি দাবি যে নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে না হয় তার জন্য প্রশাসনের প্রতি নজর রাখতে আহ্বান জানিয়েছেন দুই বড় প্রার্থী। এবং দুই প্রার্থীর একটি দাবি নির্বাচন যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ হলে দুই প্রার্থী
প্রার্থী তাদের ফলাফল মেনে নিতে প্রস্তুত বলে আমাদের জানিয়েছেন। তবে নারায়ণগঞ্জ যেহেতু ব্যবসায়ীদের একটি কেন্দ্রবিন্দু, সেই ক্ষেত্রে ব্যবসায়ী নেতাদের সাথে আমাদের কথা হয়েছে। তারা বলেছেন যে নির্বাচন শান্তিপূর্ণ হওয়ার জন্য তারা সহায়তা করতে রাজি এবং প্রশাসনের সহায়তা চেয়েছেন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। তবে নির্বাচন যেহেতু আগামী 22 ডিসেম্বর অনুষ্ঠিত হবে, যেহেতু সময় ঘনিয়ে এসেছে, সেই কারণে ফুসরত নেই প্রার্থীদের। তারা সকাল থেকে রাত অবধি গণসংযোগ এবং প্রচারণা চালিয়ে যাচ্ছেন। জি রুবেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। চলে যাচ্ছি পরের সংবাদে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক দিয়াজ ইরফানের মরদেহ পুনর্ময়না তদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সকালে দিয়াজের মরদেহ কবর থেকে তোলা হয়। পরে দিয়াজের মরদেহবাহী গাড়ি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এ সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গেল 6 ডিসেম্বর দিয়াজের লাশ কবর থেকে তুলে পুনরায় ময়না তদন্তের নির্দেশ দেন আদালত। গেল 20 নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2 নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজের কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নের ধারা রুখতেই তাকে বারবার হত্যার চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর গুলশানে উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় মন্তব্য করেন তিনি। সাম্প্রতিক সময়ে কয়েক তরুণের নিখোঁজ হওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, তাদের খুঁজতে কাজ করে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমি আজকে থেকে 10 বছর আগে যা দেখেছি বাংলাদেশকে, এখন দেখি আমূল পরিবর্তন হয়েছে। কারণ একটাই, আমাদের মাননীয় প্রধান, তার দিক নির্দেশ। তিনি আজকে শুধু আমাদের নেতা নন, সারা বিশ্বের নন্দিত নেতা। সঙ্গে সঙ্গে আবার ষড়যন্ত্রকারীরাও বসে নেই তাকে হত্যার উদ্দেশ্যে। 19 বারের সঙ্গে আরো একবার যোগ হলো, 20 বার তাকে হত্যার প্রচেষ্টা করেছে। কারণ তারা মনে করছে আমাদের বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এটাকে থামাতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমরা যাতে স্তব্ধ হয়ে যায়, সেই জন্য এই সমস্ত ষড়যন্ত্র। জীবন বাঁচাতে বাধ্য হয়ে বান্দরবন সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করছে নির্যাতিত রোহিঙ্গা মুসলমানরা। জেলায় আগে থেকে অবস্থান করা রোহিঙ্গাদের সঙ্গে মিশছেন তারা। অসহায় রোহিঙ্গারা বর্ণনা দিলেন মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ হত্যাযজ্ঞ নিপীড়নের। বান্দরবন প্রতিনিধি সাফায়েত হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন নোমান শিবলি। এই কান্না আহাজারি প্রিয়জন আর সর্বস্ব হারানোর। মিয়ানমারের রাখাইন প্রদেশের মংডু জেলার প্রতিটি গ্রাম যেন মৃত্যুপুরী। মুসলিম অধ্যুষিত গ্রামগুলোতে গেল 1.5 মাস ধরে মিয়ানমার সেনাবাহিনীর নারকীয় তাণ্ডব ও নৃশংস নির্যাতনে সহায় সম্বল ও ভিটেমাটি ছেড়ে পালাচ্ছেন অসহায় মুসলিম রোহিঙ্গারা। চোখের সামনে আপনজনদের নির্মমভাবে হত্যা করে জ্বালিয়ে দিয়েছে সেদেশের সেনাবাহিনী। এমনটাই বলছিলেন বাংলাদেশে অনুপ্রবেশ করা অসহায় রোহিঙ্গারা। জীবন বাঁচাতে এক কাপড়ে পালিয়ে এসেছেন তারা। বাংলাদেশে অনুপ্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও দালালের সহযোগিতায় বিভিন্ন ফাঁক গলিয়ে বান্দরবান সীমান্ত দিয়ে এদেশে অনুপ্রবেশ করছে নির্যাতিত রোহিঙ্গারা। অনুপ্রবেশের পর আগে থেকে বাস করা রোহিঙ্গাদের সঙ্গে মিশে যাচ্ছেন তারা। এক পাত ভাতরে এই 2 ভাগ করে আর নিলা করে আরাইও কন্ট্রোলে কষ্ট করে খাই আরে একুলে হারানোর পরে আরারে বিডিআর লাভ না পায় আরা চুরি চারি করি আরে এ পর্যন্ত দাদা গাম্মাদে নাকি 50 টাকা ফাঁসা আছে দাদা গাম্মাদে আরা তোলা বলে ফোনছেন মারি দিলে আরা তোলা বলে এটা দেশি দিয়ে ফরান বাজে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের দুর্গম স্থানেও টহল জোরদারের কথা জানালো বিজিবি। আগে যেভাবে আমাদের এই পাশে রোহিঙ্গাদের আগমন ঘটেছে, এখন সেই রেটে নাই, এটা অনেকটা কমে এসেছে। বর্ডার একেবারে সিল করা সম্ভব না, বাট আমরা চেষ্টা করছি যাতে ওই পাশ থেকে অবৈধভাবে কেউ না আসতে পারে। রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে মিয়ানমারের উপর দ্রুত আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। নোমান শিবলি, RTV। শান্তি, স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির জন্য অভিবাসন গুরুত্বপূর্ণ মন্তব্য করে প্রতিটি অভিবাসীর মর্যাদা অধিকার সুরক্ষায় এগিয়ে আসতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী সম্মেলনের উদ্বোধনীতে অভিবাসীদের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। মারুফ রেজা রিপোর্ট।
বাংলাদেশ তো বটেই, উন্নয়নশীল বিশ্বের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের একটি বড় অংশ জুড়ে থাকে অভিবাসীদের অবদান। তাদের শ্রম আর মেধার মাধ্যমেই পূর্ণতা পায় সার্বিক অর্থনৈতিক উন্নয়ন। বিশ্বজুড়ে নিরাপদ অভিবাসন নিশ্চিতে বাংলাদেশে শুরু হলো নবম আন্তর্জাতিক অভিবাসন সম্মেলন। 3 দিনব্যাপী এবারের সম্মেলনে 125টি দেশ ও 30টি আন্তর্জাতিক সংস্থার 5.5 শতাধিক প্রতিনিধি ছাড়াও যোগ দিয়েছেন বিভিন্ন দেশের 25 জন মন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, একজন অভিবাসী শুধু একজন শ্রমিকই নন, বরং তাদের উদ্ভাবনী শক্তি আর শ্রমে রূপ পায় সার্বিক অর্থনীতির বিষয়টি। বৈচিত্র্যময় এবং এই সংযুক্ত বিশ্বে অভিবাসন অবশ্যম্ভাবী এবং অপরিহার্য। অভিবাসী সহ মানুষের সহমর্মিতার জন্য বৈচিত্র্যের যে কল্যাণ তা সকল সমাজকেই অনুধাবন করতে হবে। অভিবাসনকে টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব বাস্তবায়নের জন্য আমাদের স্বার্থের কেন্দ্রমুখীনতাকে চিহ্নিত করতে হবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব নেতাদের যে ঐক্যবদ্ধতা তা কেবল অভিবাসনের মাধ্যমেই অর্জন সম্ভব বলে জানান শেখ হাসিনা। আমরা কিভাবে মানুষের চলাফেরা আরো নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল করতে পারি, পাশাপাশি নিশ্চিত করা প্রয়োজন যে একজন ব্যক্তি যেন তার ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারেন। প্রতিটি অভিবাসী যেন মর্যাদা এবং নিরাপদে চলাফেরা ও কাজ করতে পারেন। তাদের অবস্থা নির্বিশেষে যে কোনো পরিস্থিতিতে তাদের অধিকার যাতে সুরক্ষা পায় সে ব্যবস্থাও করতে হবে। অভিবাসন আর কোনোভাবেই আমাদের এবং তাদের মধ্যকার বিষয় নয়, এটা সব মানুষের এবং সব রাষ্ট্রের সমৃদ্ধি ও কল্যাণ সম্পর্কিত বিষয় হিসেবে গণ্য হচ্ছে। গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় সহযোগীদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন জানানোর জন্য আমি আমাদের সকল বন্ধু ও সহযোগীদের আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মারুফ রেজা, RTV, ঢাকা। আউটসোর্সিং, ঘরে বসে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের কাজ করে রেমিটেন্স আয়ের জনপ্রিয় মাধ্যম। এই সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশি তরুণরাও আয় করছে লাখ লাখ টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে আউটসোর্সিং হতে পারে কর্মসংস্থানের সবচেয়ে বড় ক্ষেত্র। আর তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জানালেন, এজন্য দক্ষ জনবল তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার। তথ্য প্রযুক্তি খাত নিয়ে সেলিম মালিকের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। অজান্তা রেজওয়ানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএসসি পাশ করে চাকরি নিয়েছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বেতনও পেতেন ভালো, তবে সংসারের সঙ্গে চাকরির সমন্বয় করতে না পেরে পরেরটাই ছাড়তে হয় তাকে। তবু দমে যাননি অজান্তা। ইন্টারনেটের মাধ্যমে আউটসোর্সিং করে ঘরে বসেই স্বাবলম্বী হয়েছেন তিনি। 2014 সালে দেশের সেরা আউটসোর্সার হিসেবে বেসিস অ্যাওয়ার্ড সহ পেয়েছেন বেশ কিছু সম্মাননা। তখন যে স্যালারিটা পেতাম এনজিও থেকে, তার থেকে আমি ফ্রিল্যান্সিংয়ে তার হাফ বা তার চেয়ে কম টাইম দিয়েও সেই স্যালারিটা উঠিয়ে আনতে পেরেছি। অ্যান্ড আর্নিংটা পুরোপুরি আমার উপর ডিপেন্ড করে। আমি যদি এখন 8 ঘন্টা কাজ করি, পুরোপুরি কাজ করি, তাহলে পসিবল, অনেক ভালো একটা আর্নিং করা পসিবল। ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং, ইন্টারনেট ব্যবহার করে একা বা অফিস নিয়ে বিশ্বের যে কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করে দেওয়ার একটি মাধ্যম। এরই মধ্যে তরুণ সমাজের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে অর্থ আয়ের মাধ্যমটি। সম্ভাবনাটা এই জন্য বেশি আমাদের তরুণ প্রজন্ম অনেক, পৃথিবীতে প্রায় 4800 রকমের কাজ আছে যে কাজগুলো করা যেতে পারে, এবং আমাদের সেই সব লোকজন করতে পারে যাদের কম্পিউটার বিজ্ঞান পড়া নাই, কিংবা ইলেকট্রিক্যাল পড়া নাই, কিংবা কম্পিউটারে কোড লেখার অভিজ্ঞতা নাই। সাধারণ কাজগুলো সেখান থেকে করা যেতে পারে। বর্তমানে আউটসোর্সিং এর সবচেয়ে বড় সাইট আপওয়ার্ক ও ফ্রিল্যান্সার.com-এ কাজ করে প্রতি মাসে কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার আয় করছে দেশের তরুণ তরুণীরা। আর বিশ্ববাজারে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষ 10-এর মধ্যে। ইনফ্রাস্ট্রাকচার জায়গায় যে ইন্টারনেটটাকে অনেক সহজ করা এবং খরচ কমানো সারা দেশব্যাপী, সেটা এখন হচ্ছে না। স্কিলটা একটা বড় সমস্যা। আমাদের প্রচুর ট্রেনিং হচ্ছে, কিন্তু সেই ট্রেনিংটা যাতে সঠিকভাবে হয়, যাতে এক্সপার্ট লোক তৈরি করা যায়, সেই জায়গাটা কিন্তু এখনো ওভাবে হচ্ছে না। আউটসোর্সিং এর বাজার নিয়ে আশাবাদী আইসিটি প্রতিমন্ত্রীও।
জানালেন এ খাতে কর্মসংস্থান বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, গভর্নেন্স অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রজেক্টের মধ্য দিয়ে ইউনিভার্সিটির আইটিএস গ্র্যাজুয়েটদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। পাশাপাশি আবার এসএসসি এইচএসসি পাশ করা যারা ছেলেমেয়েরা বসে আছে তাদেরকেও কিন্তু আমরা লার্নিং আর্নিং প্রজেক্টের আওতায় 55,000 ট্রেনিং আমরা প্রোভাইড করছি। ফলে আমরা চেষ্টা করছি যে আইটি ফ্রিল্যান্সিং করে যেন আউটসোর্সিং করতে পারে। শুধু গুরুত্ব দেওয়াটাই এনাফ না, সেই ক্ষেত্রে কাজগুলো ঠিক করে হচ্ছে কিনা, ইমপ্লিমেন্টেশনগুলো ঠিক করে হচ্ছে কিনা সেটা তো আসলে একটু নজর দেওয়া দরকার। 2021 সালের মধ্যে আইসিটি খাত থেকে রপ্তানি আয়ে সরকারের লক্ষ্য $500 কোটি, আর ওই সময়ের মধ্যে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে 20 লাখ শিক্ষার্থীকে। সেলিম মালিক, RTV, ঢাকা। দর্শক, গেল সপ্তাহে নানা ঘটনা নিয়ে নিয়মিত আয়োজন আলোচিত খবর জানাচ্ছেন জয়নাল আবেদিন। রাজধানীর মহাখালীর করাইল বস্তিতে আগুনে পুড়ে গেছে 5 শতাধিক ঘরবাড়ি ও দোকান। দোকান থেকে আগুনের শুরু বলে জানালেন স্থানীয়রা। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নে 10 টাকা কেজির চাল আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে রেশন কার্ডধারীদের প্রতিবাদ। প্রতিবাদী হয়ে বোনকে উত্ত্যক্ত করায় বাধা দেয়ায় যশোরে রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাইয়ের হাত পা ভেঙে গোড়ালি থেতলিয়ে দিল সন্ত্রাসীদের আগ্রাসন। আগ্রাসনের থাবায় রংপুরের পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের সামাজিক বনায়নের কয়েক হাজার গাছ কেটে উজাড় করায় অভিযুক্ত স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ধরাছোঁয়ার বাইরে। ধরাছোঁয়ার বাইরে থাকা এসব ভারতীয় হাতির আতঙ্কে ঘুম নেই কুড়িগ্রামের রৌমারী উপজেলার পার্শ্ববর্তী কয়েক গ্রামের মানুষের জীবন আর কষ্টের ফসল রক্ষায় আগুন জ্বালিয়ে ও ঢোল পিটিয়ে হাতি তাড়ানোর চেষ্টা। জয়নাল আবেদিন, RTV, ঢাকা। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিরতি। যখন ফিরব তখন অন্যান্য সংবাদের সঙ্গে থাকছে স্বাধীনতার 45 বছরের স্বীকৃতি নেই জয়পুরহাটের বীরাঙ্গনা জাহানারা বেগমের, জীবন চলছে অন্যের দয়া দক্ষিণায়। এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকা পর্ব শুরু আজ। স্প্যানিশ লা লিগায় আলাদা ম্যাচে আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দুপুরের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। স্বাধীনতার 45 বছরেও মেলেনি জয়পুরহাটের বীরাঙ্গনা জাহানারা বেগমের স্বীকৃতি। স্বামী পরিত্যক্তা নিঃসন্তান এ নারীর জীবন চলছে অন্যের দয়া দক্ষিণায়। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন জাফর সোহেল। জয়পুরহাটের খঞ্জনপুরের জাহানারা বেগম, 71-এ তাঁর বয়স ছিল 16 বছর। তরুণী এই গৃহবধূকে পাক বাহিনী ধরে নিয়ে যায় এবং কয়েক মাস আটকে রেখে পাশবিক নির্যাতন চালায়। যুদ্ধের শেষ দিকে মুক্তিযোদ্ধারা এই বীরাঙ্গনাকে উদ্ধার করলেও সংসারে তাঁর জায়গা হয়নি। স্বামী যেমন ছেড়েছেন তেমনি আপন করে নেননি কোনো নিকটজন। পাক বাহিনী অপমান করেছে তাঁর দেহকে, আর স্বাধীন দেশের সমাজ পদে পদে তাঁকে দিয়েছে লাঞ্ছনা আর গঞ্জনা। আমি যখন জ্ঞান হারা হয়ে গেছি তাকে আমার আলম বাবলু রায় আমাকে স্যান করে নিয়ে আসে। এখন আমার কেউ দেখে না। একটি স্বাধীন ভূখণ্ডের জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিলেও জাহানারা পাননি কিছুই, এমনকি নেই নিজের একটি ঘরও। সে বাড়ি বাড়ি ঘুরে জ্যাকমোট খাবার টাবার সংগ্রহ করে খাই। সরকারের খোঁজ খবর কিংবা কোনো কিছু হয়নি। আমরা সরকারের কাছে আকুল আবেদন, দয়া করিয়া জাহানারাকে সহযোগিতা করা হয়। সব জানা সত্ত্বেও জাহানারাকে কেন বীরাঙ্গনার স্বীকৃতি দেওয়া গেল না তার সদুত্তর নেই জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কাছে। আমি এই ব্যাপারে অনেকবার বলেছি, এরা কেউ তেমন কোনো সাড়া দেয়নি। ৪০ বছর পরে আমি একজন মুক্তিযোদ্ধা, আমার বিবেকে খুব দংশন করে যে একটা বীরাঙ্গনা মেয়েকে আমি হাসপাতাল তাকে স্বীকৃতি দিতে পারলাম না। জীবন পথের শেষ বাঁকে এসে দাঁড়িয়েছেন জাহানারা। একটু স্বীকৃতি, একটু মর্যাদা যদি তাকে দেয়া হয়, এতটুকু কমতি হবে না এই রাষ্ট্রের। পরন্ত বেলায় হলেও তার এই সম্মান দেখতে চান স্থানীয়রা। আমার সোনার বাংলা
জাফর সোহেল, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। অবিলম্বে সিরিয়ায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। একই সঙ্গে পুরো দেশটিতে জরুরি ত্রাণ পাঠানোর সুযোগ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে কানাডার উত্থাপিত প্রস্তাবটি 122-13 ভোটে পাশ হয়। এতে ভোট দেয়নি 36টি দেশ। প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে পরিষদকে জানাতে মহাসচিবকে 45 দিন সময় বেঁধে দেওয়া হয়েছে বেসামরিক নাগরিকদের জীবন বাঁচাতে বেশ কিছু পরামর্শ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ ঢাকায় শুরু হচ্ছে 19তম রাউন্ডের খেলা। দিনের প্রথম ম্যাচে বেলা 3:15টায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে লড়বে ব্রাদার্স ইউনিয়ন। সন্ধ্যা 6:15টায় শেখ রাসেল ক্রীড়া চক্রের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। দুটি ম্যাচই বঙ্গবন্ধু স্টেডিয়ামে। স্প্যানিশ লা লিগার 15তম রাউন্ডে আলাদা ম্যাচে আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। সন্ধ্যা 6টায় এস্তাদিও এল সাদারে ওসাসুনার আতিথ্য নেবে লুইস এনরিকে শিষ্যরা। আর রাত 1:45টায় সান্তিয়াগো বার্নাবোতে রিয়াল মেহমানদারি করবে দেপোর্তিভো লা করুনাকে। দুপুরের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো আরও একবার। নির্বাচন কমিশনের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বৈঠক। নারায়ণগঞ্জে সেনা মোতায়েনের প্রয়োজন নেই জানালেন সিইসি। পুনর্ময়না তদন্তের জন্য ছাত্রলীগ নেতা দিয়াজের মরদেহ ঢাকার পথে নিখোঁজ তরুণদের উদ্ধারে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সেনাবাহিনীর ভয়াবহ হত্যাযজ্ঞ, নিপীড়নের শিকার রোহিঙ্গা মুসলমানরা, জীবন বাঁচাতে বাধ্য হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ। এবং অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান শেখ হাসিনার, উন্নয়ন বিষয়ক বৈশ্বিক সম্মেলন উদ্বোধন। দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 4141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। আর তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন www.rtvonline.com। ধন্যবাদ সবাইকে।